ফিরে এলাম আশা বাংলাদেশে। আমরা কথা বলছিলাম বর্গা চাষিদের ঋণ সুবিধা নিয়ে এবং সেই প্রকল্পটি বিষয়ে। ডক্টর, আপনার কাছে বিরূপল, আপনার কাছে যাই যে যেটি অধ্যাপক হাশমি বলছিলেন যে যে ঋণ সুদের হার বাড়ানোর বিষয়টি বলছিলেন, এই বিষয়টি থেকে আপনারা আসলে একমত? বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে আসলে এই বিষয়ে মতামত কি? আচ্ছা, সুদের ব্যাপারটি হচ্ছে যে সুদের কথাটাই এখানে একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। যেহেতু এই বর্গা চাষিদের ঋণ দেওয়া হচ্ছে, কোনো কোলাটেরাল নেওয়া হচ্ছে না, সেটি ঠিক আছে, কিন্তু সুদের পেছনে একটা ভর্তুকি দেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদে কোনো ভর্তুকি টিকে থাকে না। সেজন্যই হাশমি ভাই বলেছেন যে এটা সুদের হারটা বাড়াতে হবে। কিন্তু জিনিসটা তাহলে তো সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, কারণ আমরা একটা শ্রেণীকে সহায়তা দিতে চাচ্ছি, আবার যদি সুদের হার বাড়িয়ে দেই তাহলে তারা ভর্তুকি বাড়ানোর কথা বলছে, অথবা ভর্তুকি বাড়ানো অথবা সুদের হারটা বাড়াতে হবে যদি এটা সাস্টেইনেবল করা হয়। কিন্তু এইখানে একটা ডিলেমা রয়েছে। ডিলেমাটা হচ্ছে যে সুদের হার যদি আমরা বাড়াই তাহলে তাদের কস্ট অফ ফান্ড বেড়ে যাচ্ছে, আর কস্ট অফ ফান্ড বেড়ে গেলে তো যে শ্রেণীটাকে আমরা সহায়তা দিতে চাচ্ছি সেটা হচ্ছে না। তার বিপরীতে কি আছে? ভর্তুকি। তো ভর্তুকি আবার কাঙ্ক্ষিত বিষয় নয়। তো এই দুটোর মধ্যে কি পথে আসা উচিত? প্রথমত সেন্ট্রাল ব্যাংক হিসেবে যেটা সে দায়ী করবে সেটা হচ্ছে যে ওভারঅল মার্কেট ইন্টারেস্ট রেট কমে আনা উচিত। তো এটির পেছনে আমাদের যে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বটা থাকে সেটা হচ্ছে যে আমরা মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করি কিছুটা, এবং আমরা মূল্যস্ফীতিটাকে কমাই, কারণ মূল্যস্ফীতিটা হচ্ছে একটা ভিত্তি দিচ্ছে সুদের হারের। তো মূল্যস্ফীতিটা কমিয়ে আনা আমাদের প্রাথমিক দায়িত্ব। এটি কমে আনলে বাজারের সুদের হারটা কমে আসবে, ওভারঅল ইভেন কমার্শিয়াল ব্যাংকের সুদের হারটা কমে আসতে পারে এটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকগুলো যে সুদের স্প্রেড বলা হয়, মানে যে যে টাকায় যে সুদের হারে আমি নিচ্ছি ডিপোজিট রেট, আর তারপর একটা স্প্রেড হয় 5%, ওটা হচ্ছে লেন্ডিং রেট। এই স্প্রেডটা বাংলাদেশে অনেক বেশি, কারণ বাংলাদেশ খেলাপি ঋণের সংখ্যা বেশি। খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে, এবং আমাদের অপারেশনাল কস্ট, বিভিন্ন ব্যাংকের প্রাইভেট ব্যাংকগুলোতে অপারেশনাল কস্টগুলো বেশি, এটি কমিয়ে আনতে হবে। এই কয়েকটা পদক্ষেপ নিলে যদি স্প্রেড কমে আসে এবং বাজারে সুদের হার কমে আসে, তাহলে সেটি ভবিষ্যতের জন্য এই ধরনের বর্গা চাষিদের ঋণ চালিয়ে যাওয়া যাবে। কারণ দীর্ঘমেয়াদে ভর্তুকি কোনোদিন কোনো সমাধান হতে পারে না। একটা সেক্টর ব্যাপকভাবে সাবসিডি নিয়ে থাকতে পারে না, আর সাবসিডি বেশি থাকলে সেখানে একটু করাপশনের সম্ভাবনাও থাকে, কারণ এটা এই সুদের। তো এইটি হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি যে আস্তে আস্তে সুদের হার কমিয়ে এই বর্গা চাষিদের যে ঋণটা দেওয়া হয় সেটা বাজার সুদের হারের সাথে ঠিক এক্স্যাক্টলি ওই মাপটা না হলেও ওইটার সাথে অ্যালাইনমেন্ট বলা হয়, কিছুটা অ্যালাইনমেন্টটা আনতে হবে। আর তাদেরকে অ্যাক্সেসটা দিতে হবে ইজিলি, যে বর্গা চাষি তাকে আইডেন্টিফাই করা থেকে, তার অ্যাপ্লিকেশন থেকে যত দ্রুত সে ঋণটা নিতে পারে সেই দিকটা দৃষ্টিভঙ্গিটা রাখতে হবে। অধ্যাপক হাশমি, আমরা তিনজনের আসলে কথা শুনলাম। আপনার কাছে আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনি যদি ছোট করে একটু বলেন যে এই প্রকল্পটিকে আসলে সফলভাবে আরও সামনে এগিয়ে নিতে গেলে কি পরামর্শ দেবেন? খুবই সংক্ষেপে বলবো। প্রথমে একটা ইম্প্যাক্টের বিষয় একটা বলার প্রয়োজন একটা আছে, যেটা আসেনি। সেটা হচ্ছে আমরা লক্ষ্য করছি যারা বর্গা চাষিরা এই ঋণ গ্রহণ করছে তারা কিন্তু দিনমজুরি ছেড়ে ফসলের দিকে নেমে পড়ছে আর একটু বেশি মাত্রায়, যার ফলে তাদের মানে খাদ্যের অভাবটা ঘটছে। কিন্তু তার চেয়েও বড় একটা জিনিস ভবিষ্যতে আমরা লক্ষ্য করব যে যখনই শ্রমবাজার থেকে তারা বেরিয়ে আসবে তখন শ্রমিকের বেতনটা কিন্তু বাড়তে বাধ্য, এবং এই একটা ইম্প্যাক্ট আমরা ভবিষ্যতে লক্ষ্য করব। দ্বিতীয় ছোট একটা, যদি আমাদের এটা বাড়াতে হয়, প্রসারতা ঘটাতে হয়, দ্বিতীয় একটা জিনিস যে সবসময় আমরা শুনে এসেছি যে কৃষকরা উৎপাদনের দাম পায় না, ধানের দাম পায় না। তো ধানের দাম ইদানিং পাওয়া সম্ভব হচ্ছে সরকারের কারণে, সরকার কিনে ফেলছে। কিন্তু অন্যান্য শস্য কিংবা তরিতরকারি সেখানে কিন্তু সরকারকে যদি না আসে তাহলে কিন্তু কৃষকরা কিন্তু ওই দামটা পাচ্ছে না, এবং তখন এই অধিক যদি সুদের হার হয় সেটা কিন্তু পরিশোধ করতে পারবে না। আর তৃতীয়ত যেটা একবার বলা হয়েছিল যে ভিলেজ এক্সটেনশন ওয়ার্কার্স, গ্রামে থাকবে এক্সটেনশন ওয়ার্কার, এইটার প্রয়োজন। কারণ শুধু ঋণের মাধ্যমে কিন্তু পরিবর্তনগুলো ঘটে না, বড় একটা অবদান রাখে এক্সটেনশন ওয়ার্কার, সেটা কিন্তু বাড়াতে হবে। আর সর্বোপরি যেটা বললেন যে আমাদের ক্ষুদ্র ঋণে আমরা লক্ষ্য করেছি যে স্প্রেডটা, সেটা কিন্তু যেহেতু প্রায় 100% সবাই অর্থ ফেরত দিচ্ছে, খেলাপি ঋণের ইস্যুটা না। স্প্রেডটা না বাড়ালে যে কেউ যারা গরিব মানুষকে ঋণের কাজ করছে
তারা বলবে স্প্রেড না বাড়ালে 5% স্প্রেডে এটা অসম্ভব। স্প্রেডটা বাড়াতে হবে। স্প্রেড না বাড়ালে এই প্রকল্প সম্ভব না। না, আমি ঠিক স্প্রেড ওইটা বলিনি, আমরা বলছি ওভারঅল ব্যাংকিং সেক্টরে যে স্প্রেডটা আছে সেটা যদি আমরা কমিয়ে আনি তাহলে ওভারঅল ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্টটা কমে আসবে। দাদা একটা ইস্যু যেটা হচ্ছে যে হ্যাঁ মানে ওটা তো ম্যাক্রো ইমপ্লিকেশনস এবং ওটা করতে হবে সেটা, বাট এই প্রকল্পটা যদি আমরা আরো কিছুদিন চালিয়ে নিতে চাই এই জায়গায় মানে সেন্ট্রাল ব্যাংকের ওই সাপোর্টটা লাগবেই, যে সেটা হচ্ছে যে আরো কিছু স্প্রেডটা যে 5% থেকে এটা আর কিছু না বাড়ালে ব্র্যাকের মতো অর্গানাইজেশনের পক্ষেও এটা অপারেট করা কঠিন হচ্ছে, অত্যন্ত কঠিন আর কি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে যেটা মানে মানে ফান্ড মোবিলাইজেশন বা বাজেটারি এলোকেশন, তো এই ইস্যুগুলা চিন্তা করা খুব জরুরি আর কি, যে আরো কিছু ফান্ড বা ইভেন আপনি যেটা বলেছেন যে কমার্শিয়াল ব্যাংকগুলার 2% or 1% একটা পার্ট আছে যে ইনস্ট্রাকশন আছে যে এগ্রিকালচার ফাইন্যান্স, সেখান থেকে লোনটাকে ঘুরিয়ে এনে একটা ফান্ড তৈরি করা যায় কিনা। তো এই বিষয়গুলো মনে হয় মানে বেসটা বাড়ানো এবং একটু ভেবে দেখবেন আপনারা কেন্দ্রীয় ব্যাংক থেকে একটু ভেবে। আমাদেরকে শেষ করতে হচ্ছে। জনাব আব্দুল মালেক এবং ডক্টর বিরূপাক্ষ পাল, অধ্যাপক এম হাশমি, আপনার তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের আশা বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।